Dear friends, welcome to our channel Let's Make Them Easy. আজকে আলোচনা করছি রবার্ট ফ্রস্টের বিখ্যাত একটা কবিতা দ্য রোড নট টেকেন নিয়ে। এটা মাস্টার্স ফাইনাল ইয়ারের সিলেবাসভুক্ত। এই কবিতায় আমরা দেখব যে সিদ্ধান্ত গ্রহণ করা বেশ কঠিন একটা কাজ এবং একটা সিদ্ধান্ত গ্রহণ করার পর সেখান থেকে আর ফিরে আসা যায় না। তো আমরা কবিতার লাইন বাই লাইন একটু আলোচনা করে দেখি। টু রোডস ডাইভার্সড ইন এ ইয়েলো উড, অর্থাৎ দুইটা রাস্তা একটা হলুদ বনের মধ্যে ভাগ হয়ে গেছে। অ্যান্ড সরি আই কুড নট ট্রাভেল বোথ, এবং আমি দুঃখিত যে দুইটা পথেই আমি ভ্রমণ করতে পারবো না। অ্যান্ড বি ওয়ান ট্রাভেলার, একটা পথের ভ্রমণকারী হব আমি। লং আই স্টুড অ্যান্ড লুক ডাউন অ্যাজ ওয়ান অ্যাজ ফার অ্যাজ আই কুড। কবি এখানে বলছেন যে আমি একটা পথের ভ্রমণকারী হব এবং আমি দীর্ঘ সময় দাঁড়িয়েছিলাম এবং একটা পথকেই যতদূর সম্ভব দেখা যায় আমি দীর্ঘ সময় ধরে দেখেছিলাম। টু হোয়ার ইট বেন্ট ইন দ্য আন্ডারগ্রোথ, এবং এটা এক জায়গায় গিয়ে বেঁকে ঝোপঝাড়ের মধ্যে প্রবেশ করেছে। অর্থাৎ আন্ডারগ্রোথ বলতে এখানে আন্ডারগ্রোথ এটা বলতে ঝোপঝাড় বোঝাচ্ছে। তো এই চারটে লাইন বিশ্লেষণ করলে এমন হয় যে দুইটা রাস্তা একটা হলুদ বনের মধ্যে প্রবেশ করে গেছে, মানে দুই ভাগে বিভক্ত হয়ে। কবি বলছে আমি দুঃখিত যে একসাথে দুইটা পথে ভ্রমণ করতে পারবো না, আমি একটা পথের ভ্রমণকারী হতে চাই এবং আমি দীর্ঘ সময় দাঁড়িয়েছিলাম এবং যতদূর সম্ভব দেখা যায় একটা পথকে আমি দেখেছিলাম এবং এই পথটা বেঁকে গিয়ে ঝোপঝাড়ের মধ্যে প্রবেশ করেছে। দেন টুক দ্য আদার অ্যাজ জাস্ট অ্যাজ ফেয়ার, কবি বলছেন তারপর আমি অন্য একটা পথকে বেছে নিলাম এবং এটা আমার কাছে ফেয়ার মনে হয়েছে, সুন্দর মনে হয়েছে। অর্থাৎ কবি বোঝাতে চাচ্ছেন যেই পথটাকে তিনি দীর্ঘ সময় ধরে দেখেছেন সেই পথটাকে তিনি বেছে নেননি বা সেই পথে সে গমন করেননি। বলছেন যে অন্য একটা পথ সে বেছে নিয়েছেন কেননা এই পথটা তার কাছে সুন্দর মনে হয়েছে। অ্যান্ড হ্যাভিং পারহ্যাপস দ্য বেটার ক্লেম, এবং কবি বলছে সম্ভবত এটা খুব ভালো হবে, সে দাবি করছেন এটা যে এই পথটাই খুব ভালো হবে। বিকজ ইট ওয়াজ গ্র্যাজি, এর কারণ ছিল এই পথটা খুব ঘাসযুক্ত ছিল। অ্যান্ড ওয়ান্টেড ওয়ার, এই ওয়ান্টেড ওয়ার বলতে কবি বুঝাচ্ছেন যে এখানে কম সংখ্যক মানুষ এই পথে প্রবেশ করেছে বা ট্রাভেল করেছে। এই পথটা ঘাসযুক্ত ছিল এবং কম সংখ্যক মানুষ এই পথে প্রবেশ করেছে। দো অ্যাজ ফর দ্যাট দ্য পাসিং দেয়ার, মানে এই পথ অতিবাহিত করে বা এই পথ পার হয়ে হ্যাড অন দেম রিয়েলি অ্যাবাউট দ্য সেম, আমার কাছে মনে হয়েছে যে দুইটা পথই সমান ছিল। মানে কিছু সময় পরে বা পথটা পার হওয়ার পরে কবির কাছে মনে হয়েছে যে দুইটা পথই সমান ছিল। অ্যান্ড বোথ দ্যাট মর্নিং ইকুয়ালি লে, কবি আবারও বলছেন যে দুইটা পথই সকালবেলা সমান মনে হয়। লে মানে কল্পনা করা বা চিন্তা করা, এরকম। ইকুয়াল মানে সমানভাবে চিন্তা করছেন দুইটা পথকে। ইন লিভস নো স্টেপ হ্যাড ট্রোডেন ব্ল্যাক, এই লাইনটা একটা সুন্দর লাইন। এখানে বলছেন কবি ইন লিভস নো স্টেপ হ্যাড ট্রোডেন ব্ল্যাক, অর্থ হচ্ছে এখানে লিভস মানে পাতা, মানে কোনো পাতাই নয়, নো শব্দটা আছে। স্টেপ হ্যাড বিন ট্রোডেন ব্ল্যাক, এই ট্রোডেন ব্ল্যাক মানে পিষ্ঠ করে দেওয়া, আর ব্ল্যাক মানে কালো করা। অর্থাৎ কবি বলছেন এখানে এমন কোনো পাতা নেই যে পাতা পথিকের পদভরে বা পায়ের তলায় পিষ্ঠ হয়ে কালো হয়ে গেছে। কবি বুঝাতে চাচ্ছেন যেই পথে বেশি মানুষ চলাচল করে সেই পথে যদি কোনো পাতা থাকে তবে মানুষের পদভরে সেটা পিষ্ট হয়ে যায়। আর এখানেই বলছেন কবি যে এখানকার কোনো পাতায় পিষ্ট হয়নি বা ট্রডেন ব্ল্যাক হয়নি, পিষ্ট হয়ে কালো হয়নি। তার মানে এই পথে মানুষ খুব কম ভিজিট করে বা আসা যাওয়া করে। কবি বুঝাতে চাচ্ছেন তিনি যে পথটা বেছে নিয়েছেন এই পথে খুবই কম মানুষ আসা যাওয়া করে। ওহ আই কিপড দ্য ফার্স্ট ফর অ্যানাদার ডে, কবি এখানে একটু আবেগী হয়ে বলছেন, এখানে এক্সক্লেমেশন মার্ক রয়েছে, যে আমি একদিন অন্য পথ ধরে যাব, বা প্রথম পথটা যে পথটাকে কবি দীর্ঘ সময় ধরে দেখেছিলেন তিনি বলছেন যে এই প্রথম পথটাকে আমি একদিন ভিজিট করব বা হেঁটে যাব, কিন্তু আদৌ এটা সম্ভব নয়। ইয়েট নোয়িং হাউ ওয়ে লিডস অন টু ওয়ে,
তিনি বলছেন, তবুও আমি জানি কত পথ কত পথের মাঝেই হারায়। অর্থাৎ একটা পথ আর একটা পথের মধ্যে যে মিশে যায়, এই কথাটাই তিনি বলছেন যে কত পথ কত পথের মধ্যে হারায়। আই ডাউটেড ইফ আই শুড ইভার কাম ব্যাক। কবি বলছেন, আমি সন্দেহ পোষণ করছি এখানে, সত্যি কি আমার ফিরে আসা উচিত হবে? অর্থাৎ কবি যে পথে গমন করেছেন, সেই পথ থেকে ফিরে আসা কি তার উচিত হবে? আই শ্যাল বি টেলিং দিস উইথ এ সাইগ। কবি এখানে বলছেন, আই শ্যাল বি টেলিং দিস, আমি এটা বলতেই থাকবো, মানে ভবিষ্যতের কথা বলছেন, যে এই কথাগুলো আমি বলতেই থাকবো উইথ এ সাইগ, একটা দীর্ঘশ্বাস। সাইগ মানে দীর্ঘশ্বাস। কবি বলছেন যে একটা দীর্ঘশ্বাস ফেলে এই কথাগুলো আমি বলতেই থাকবো। সামহোয়ার এজেস অ্যান্ড এজেস হিন্স। হিন্স এখানে ফিউচার বোঝাচ্ছে, ভবিষ্যৎ। অর্থাৎ বলছে যে কোথাও যুগের পর যুগ, মানে এজ অ্যান্ড এজ, যুগে যুগে এই কথাগুলো তিনি বলতেই থাকবেন, বলে যাবেন। টু রোডস ডাইভার্স ইন এ উড। দুইটা রাস্তা একটা বনের মধ্যে প্রবাহিত হয়েছে। অ্যান্ড আই, এবং আমি, আই টুক দ্য ওয়ান লেস ট্রাভেলড বাই। সেই পথটাই বেছে নিয়েছিলাম যেই পথে কম সংখ্যক মানুষ হেঁটেছে বা গমন করেছে। অ্যান্ড দ্যাট হ্যাজ মেড অল দ্য ডিফারেন্স। এবং যেটাই সব কিছুকে পৃথক করে দিয়েছে, ভিন্ন করে দিয়েছে। তো এই কবিতাটাকে বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই যে এটা রবার্ট ফ্রস্টের একটা অটোবায়োগ্রাফিক্যাল পম। নিজের ব্যক্তিগত চিন্তাধারাকে এই কবিতায় তিনি ফুটিয়ে তুলেছেন। এখানে লেস ট্রাভেল বা গ্র্যাজি রোড বলতে তিনি বুঝিয়েছেন যে কবি পেশা বেছে নিয়েছেন তিনি, সেই পেশাতে কম সংখ্যক মানুষই আসে বা কম সংখ্যক মানুষই বেছে নেয়। কবি অন্যান্য পেশা সম্পর্কে দীর্ঘ সময় ভেবেছেন, দেখেছেন, কিন্তু কবি পেশাকেই তিনি গ্রহণ করেছেন। একজন পোয়েট হিসাবেই তিনি নিজেকে এই ক্যারিয়ারটা বেছে নিয়েছেন। কবি জানেন যে পথে কম মানুষ হাঁটে সে পথ সুপথ নয়। এখানে অনেক প্রবলেম থাকে, অনেক সমস্যা থাকে, যার কারণে এই পথে মানুষ হাঁটে না। কিন্তু কবি একজন ব্যতিক্রমী মানুষ, যে তিনি ওই পথটাকেই বেছে নিয়েছেন। কবি বুঝাচ্ছেন পোয়েট ক্যারিয়ার বা এই প্রফেশনটা কম মানুষ এই পেশাতে আসে এবং হাতে গোনা কিছু মানুষ এই পেশাতে খ্যাতি লাভ করে বা সফল হয় এবং বাকিরা অক্ষতই থেকে যায়। সুতরাং এটা একটা দুর্গম পথ। কবি যেমন একটা গ্র্যাজি কম মানুষ হেঁটেছিল, সেইরকম একটা দুর্গম পথ বেছে নিয়েছিলেন। ঠিক এই কবি পেশাটা, কবি হিসেবে নিজেকে যে পেশাতে নিযুক্ত করা, এটাও একটা দুর্গম পথ। এই পথে সবাই সফল হয় না, কিছু কিছু মানুষ সফল হয় এবং বাকিরা অখ্যাতই থেকে যায়। এই পথ থেকে ফিরে আসা উচিত নয়। কবি বলছেন যে পথে ঢুকে পড়েছি, এই পথ থেকে কি আদৌ ফিরে আসা সম্ভব বা উচিত? এই পেশাকে কবি স্বর্গ অথবা নরকের সঙ্গে তুলনা করেছেন। কেননা এখানে যদি কোনো পোয়েট সাকসেস হয় তাহলে সে হ্যাভেন ফিল করে, হ্যাভেনলি একটা প্লেজার ফিল করে, এবং যদি কেউ ফেইলর হয় তাহলে সে হেলের দুঃখ কষ্ট বা নরকের সেই দুঃখ কষ্ট ফিল করে। কবি বলেছেন দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিতে হবে, এবং তিনি দৃঢ়ভাবেই সিদ্ধান্ত নিয়েছেন, এবং এই সিদ্ধান্ত নেয়ার পরেও তিনি একটা অস্থিতিশীল অবস্থার মুখোমুখি হয়েছেন এবং এক সময় বলেছেন যে এই পথ থেকে ফিরে আসবেন বা অন্য একদিন অন্য পথ ভিজিট করবেন বা অন্য পেশায় যাবেন, এই কথা তিনি ভেবেছেন বা চিন্তা করেছেন। কিন্তু কবি বোঝাতে চাচ্ছেন যে স্থায়ীভাবে দৃঢ় সংকল্প হয়ে কোনো নিষ্ঠার সাথে কোনো ক্যারিয়ারে লেগে থাকলে সেই ক্যারিয়ারে সফল হওয়া সম্ভব। সুতরাং তিনি বোঝাতে চাচ্ছেন যে তিনি কবি হিসেবে যে সফলতা লাভ করেছেন তার প্রভাব মৃত্যুর পরবর্তী সময়টাকেও কী করবে, গ্লোরিফাই করবে। সুতরাং তিনি এখানে একজন সাকসেসফুল ম্যান হিসেবে পরিচিত হয়েছেন। এই পেশায় সবাই অংশগ্রহণ করতে চায় না বা আসতে চায় না। এটা একটা অ্যাবনর্মাল বা অস্বাভাবিক পেশা, যেখানে ঝুঁকি আছে, যেখানে মূল্যায়নের পরিমাণ বেশি এবং রিস্কের পরিমাণটাও বেশি। তাই তিনি বোঝাতে চাচ্ছেন যে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে এই সিদ্ধান্ত নেওয়ার সময়টা বেশ কঠিন সময়, এবং সিদ্ধান্ত নেওয়া কাজটা খুবই কঠিন। মেকিং চয়েস এটা খুবই কঠিন একটা কাজ, এবং ডিসাইড করার পরে সেটা রং হোক অথবা রাইট হোক, সেটাতে নিষ্ঠার সাথে লেগে থেকে সেখানে সাকসেস অর্জন করতে হবে, সফলতা অর্জন করতে হবে। আলোচ্য কবিতার মধ্য দিয়ে কবি এটাই বোঝাতে চেয়েছেন যে সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত কঠিন একটা কাজ, এবং যেই কাজগুলো স্বাভাবিক, যেই পথে সবাই প্রবেশ করে, যেই ক্যারিয়ারে সবাই প্রবেশ করে, সেখানে সাফল্যজনক কিছু পাওয়া যায় না বা এক্সট্রা অর্ডিনারি হওয়া যায় না। কিন্তু যেখানে কম মানুষ যায়,
এক্সেপশনাল একটা প্রফেশন। এই প্রফেশনে যদি গেইন করা যায় তাহলে এটা অবশ্যই একটা এক্সট্রা অর্ডিনারি প্রফেশন বা এক্সট্রা অর্ডিনারি ম্যান হিসেবে সে বিবেচিত হবে। তো এটাই ছিল আলোচ্য কবিতার মূল বিষয়বস্তু। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।